প্রতিফলন আমরা আজকে ভুগতে হয়েছি। আমাদের সেটাই আমাদের আবেদন আজকে আপনার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে সেটাই আবেদন থাকবো যে ইলিগাল ইমিগ্রেন্ট সেটা আমাদের অত্যন্ত সকলেই কর্তব্য সেটাকে বন্ধ করা। থ্যাংক ইউ। মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের যে কলিং অ্যাটেনশনের উত্তরে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রাজ্য সরকারের কি স্ট্যান্ড কিন্তু করেছে, তারপরও অনেক কিছু প্রশ্ন আসছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বন দপ্তর এবং অন্যান্য দপ্তরের সেই উন্মেষ দেববর্মা মহোদয়। উনি কিন্তু স্পষ্টতার সাথে এবং কোন রকম মানে কোন জায়গার মধ্যে আমরা বলতে পারবো না যে কোনো কনফিউশন আছে। এই যে বিষয়টা যে বলছে এই যে সিএএ, আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে উনি পরিষ্কার ভাবে বলেছেন। আমরা 6 শিডিউলের কথা যদি বলি, সেখানে টোটাল যে এরিয়া 7,132.56 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ এই ত্রিপুরা 68% হচ্ছে এডিসি এলাকা, 68% অফ দ্য স্টেট, অর্থাৎ নন এডিসি এলাকা হচ্ছে অনলি 32%। এখন বিষয়টা হচ্ছে যে সিএএ এবং মাননীয় মন্ত্রী শ্রী উন্মেষ দেববর্মা একটা জিনিস খুব সুন্দর বলেছেন যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত যারা বাংলাদেশ, এটাকে শুধু ত্রিপুরার জন্য বলা হয়নি, সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলা হয়েছে যে একটা হচ্ছে নির্যাতিত যারা আছেন সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু কোথায়, এবং সংখ্যালঘু কারা? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান, যারা এখানে নির্যাতিত, তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট না, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আর যারা এই ধরনের নির্যাতিত সদস্যরা যারা আছেন তাদের কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু কনফিউজ, এবং এখানে স্পষ্টতার সাথে আমার মনে আছে সিএএ নিয়ে যখন দিল্লিতে এই বিষয় নিয়ে চারিদিকে উত্তাল, অনেকে আছে কিছুটা বুঝে কিছুটা হাফ বুঝে, আবার এইরকম বুঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনও সংঘটিত হয়েছে। এবং সুপ্রিম কোর্ট সিএএ অ্যাক্টকে কিন্তু স্টে অর্ডার দেয়নি, সিএএ কিন্তু বলেনি না এটা পারো না, কিন্তু অনেকগুলো কিন্তু পিটিশন সেখানে পড়েছে এই নাগরিকত্বের বিষয় নিয়ে। সেটা এখনো কিন্তু প্রিজুডিস, কিন্তু আমি বলবো প্রিজুডিস, এখানে আমরা আলোচনা করতে গেলে কিন্তু 10 বার চিন্তা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে এই বিষয়ে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ যেটা হয়েছে, এবং সেটা কি 1955-এর যেটা সংশোধন করে, সেখানে কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014, আমরাও ধরে নিয়েছিলাম যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা নির্যাতিত সংখ্যালঘুরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়। ঠিক আছে, চলছিল। এখন আর সেটি আমরা দেখলাম কবে যে 31শে ডিসেম্বর 2014 থেকে বাড়িয়ে 3রা সেপ্টেম্বর 2025-এ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরেকটা নোটিশ জারি করে কি যে সেটা এখন 31শে ডিসেম্বর 2000 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী যে আমিও পারবো না, আপনারাও কেউ পারবো না যদি দিল্লি থেকে ডিসিশন হয়, এটা একটা জিনিস। কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আমাদের বুঝতে হবে, ইলিগাল মাইগ্রেন্ট যদি হয় অ্যাকসেপ্ট এই সংখ্যালঘু যারা আছে তাদের বাদ দিয়ে ওখানকার সংখ্যালঘু, তারা কিন্তু তাদের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে মুদ্রা, আমাদের এগুলো সেপারেট করে চিন্তা করতে হবে। আর কোনো অবস্থায় এখানে আমার মাননীয় মন্ত্রী শুক্লা চন্দ্রবাতিয়া বলেছেন যে আমারও মনে আছে সেখানে
যখন প্রথম সিএ বিষয়ে আলোচনা হচ্ছিল, ট্রাই হচ্ছিল, এখান থেকে কেসও হয়েছে, সেখানে বলা হয়েছে সিক্স শিডিউলে এটা অ্যাপ্লিকেবল, সিক্স শিডিউলে এটা অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ 68% যে জায়গা আছে আমাদের এই ত্রিপুরার যে এডিসি এলাকা, সেটা এখানে লাগু হবে। যদিও আমরা সবাই জানি যে সিক্স শিডিউলেও কিন্তু, যদি আমি বলি যে বাঙালিরাও কিন্তু এখানে থাকে, এমন না যে সিক্স শিডিউলে বাঙালিরা নেই, বাঙালিরা এখানে আছে বলে তিনটা রিজার্ভ সিটও কিন্তু এখানে আছে, ইফ আই এম নট রং। তিনটা এডিসি যে আমাদের এখানে এমবিসি, সেখান থেকে আসে। কাজে এগুলো নিয়ে কনফিউজ করার মধ্যে আমার মনে হয় আমাদের ক্লারিফিকেশন খুব প্রয়োজন। আমাদের যদি ভালোভাবে চলতে হয়, আমাদের মধ্যে নিজেরাই কনফিউশন মধ্যে থাকে, সেটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমি মনে হয় এই বিষয়টা আমাদের আজকে ভালো হয়েছে যে আলোচনাটা হওয়াতে, এবং আমি আশা করি বিষয়টাকে বাস্তবের সাথে মিলিয়ে আমাদের চলা উচিত। এটা আননেসারি একটা কনফিউশন না করে, যেটা যা তাই শুনতে হবে, যেটা যা ভাবতে হবে, যাই করি না এটা সংশোধন করার ক্ষমতা এই রাজ্যেরও নেই। দিল্লির সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিসিশন নিয়েছে, অনেক চিন্তা ভাবনা করে। তো সেই বিষয়টা এখানে আজকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি ধন্যবাদ দেবো যে আপনি অ্যালাউ করেছেন, সবাইকে কিন্তু আপনি অ্যালাউ করেছেন, এবং সবাইকে এই আলোচনার জন্য এই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে ইট ওয়াজ নিড অফ দা আওয়ার। আমি বলবো যাই আলোচনা হয়েছে, আই থিঙ্ক এভরিবডি উড বি স্যাটিসফাইড। থ্যাংক ইউ, নমস্কার। সবার পরবর্তী কার্যসূচি হলো একটা সত্য, যারা বাংলাদেশে নির্যাতিত হয়ে ভারতবর্ষ বা ত্রিপুরায় যারা আছেন, তারা কি এখানে রিপোর্ট করছেন যে আমরা বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আছে? দেখা যাবে, ডিসকাশন হবেই। রাত হয়ে গেছে, কিন্তু একটা বিষয় এর বাইরে জনস্বার্থে ডিটেলস কথা বললো, একটা মিনিট, এর বাইরে আর জনস্বার্থে ডিটেলস মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরে একটা বিষয় আপনার মাধ্যমে। আরে এটা কথা নাকি এখন এখন নর্মাল বিজনেস, এক মিনিট, নর্মাল বিজনেস 8টা বাজবে, নর্মাল বিজনেস 8টা বাজবে, এক মিনিট। রেল সম্পর্কে আমাদের আগরতলা ধর্মনগর যে লোকের তিনটা, ওই 5:55 যেটা ধর্মনগরে যায়, রাত্র 10:30টায় পৌঁছে, আর সকালবেলা ভোরবেলা যে ট্রেনটা 5:40 ছাড়ে। তো বিশেষ করে ধর্মনগর স্টেশন থেকে কদমতলা ব্লক এলাকার দূরত্ব 12 থেকে 17 কিলোমিটার। তো দীর্ঘদিন থেকে একটা দাবি উঠছে, ওই এলাকার মানুষ ভোরবেলা যখন ওই স্টেশনে আসেন, যাত্রীরা আসেন, করবেন প্রত্যেক ঘন্টা করবেন, নর্মাল ওই লাস্ট প্রতিষ্ঠান না, হতে পারে না। এটা কি কথা? নর্মাল বিজনেস চলবে, পরবর্তীকালে তো সময় আছে, এলাকায় মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরের বিষয়টা নিতে চাই, এটা করা যায়। আমাদের মাননীয় বিধায়ক জিজ্ঞেস করেছেন যারা নির্যাতিত হয়ে এসেছেন তাদের কত সংখ্যা আমাদের এখন পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করে, ওইটার উত্তরটা 2 লাইনেই তো দেওয়া যায়, এটা 1 মিনিট লাগবে না। একটা জিনিস বুঝি না, রাগ করেন না, তার রাগের এখানে আমি কত শুনলাম। আরে এটা হলো কি কলিং অ্যাটেনশন। আমার মনে হয় এই হাউস যতদিন সৃষ্টি হয়েছে, একটা কলিং অ্যাটেনশনে এত যদিও গুরুত্ব, প্রত্যেক কথা উত্তর দিবেন। আমি তো ডিটেলস রিপ্লাই কি বলবো আমি জানি না। তাহলে আপনাদের এই কথাটা তো ডিসকাশনের মাধ্যমে, কারণ হয় না নির্যাতিত, এটা তো অর্ধেক উঠেছে। আর উনি পার্সোনালি বলুন না, হাউসে না বলে তো জিজ্ঞেস করতে পারেন, কিছু আছে যেগুলি পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। সময় নষ্ট হচ্ছে তো। আমরা যদি প্রশ্ন করি, প্রশ্ন ডিসকালাও হয়ে যায়, এভাবে হয় না। আমরা যদি প্রশ্ন করি, এই প্রশ্নটা যদি আমরা প্রশ্ন করে পাঠিয়ে দিই, ডিসকালাও হয়ে যায়। আর এর জন্য আমরা আজকে আপনার মাধ্যমে মাননীয় কাছে জানতে চাই যে কতটুকু নির্যাতিত বাংলাদেশি আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন, মানে সিটিজেন। ঠিক আছে, দেখাবেন চিকিৎসা তথ্য গীতার করে রেডিমেড
বারবার উত্তর দিচ্ছেন। এগুলো পারেনি এজন্য উত্তর আরে ভাই আপনি তো মিনিস্টার আমরা তাই এর উত্তর দিতে হবে আমরা চাইছি আমরা একদম আমরা পারলে আমি জানি না। এটা যদি বলে দেন তাহলে আমরা খুব খুশি হব কতজন নির্যাতিত আমাদের এটা অ্যাপ্লাই করেছি অথবা ইমিডিয়েটলি যদি দিতে না পারেন আমাদের আমরা আমি জিনিসটা অনেকগুলি জিনিস চলে এসেছে উদ্দেশ্য হলো রাজ্যে অনুপ্রবেশ করতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া সম্পর্কে এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু সিএ আনছি এডিসি এনেছি এসআইআর এটা এখন বলতে কতজন এসছে বলতে পারবে অ্যাপ্লাই করছে উনি বলতে পারবেন আচ্ছা আমি জানি প্রশ্নটা হলো রাজ্য অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের কি প্রয়োজনীয় পদক্ষেপ কি? স্যার সংখ্যায় না বললেও সংখ্যায় না বললেও একটু মানুষ সদস্য একটু রাখুন আমি বলছি প্রশ্নটা কি ছিল রাজ্য অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ তো বারবার বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ কি কি না হয়েছে বারবার বলছেন যত প্রশ্ন করবেন সবগুলির কি উত্তর দিতে হবে নাকি ঠিক আছে পরবর্তীকালে হবে আমি নেক্সট বিজনেস যাচ্ছি দেখুন অনেক বিজনেস হয়ে গেছে কিন্তু অনেক বিজনেস হয়ে গেছে সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপোন্ড আনস্টার্ড কোশ্চেনের উত্তরপত্র সবার টেবিলে পেশ করা ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশনে পোস্টপোন্ড আনস্টার্ড কোশ্চেন নাম্বার 27 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি এখন আমি তপশিলি উপজাতি কল্যাণ ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি পোস্টপোন্ড আনস্টার্ড কোশ্চেন নাম্বার 27 এর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় স্পিকার স্যার I do hereby to lay a copy of replay of the first one answer question number 27 on the table of the House. Now the business before the House is laying a copy each of the audit report of Samagra Shiksha Tripura for the year 2023-24. Number 2, the annual report of the Tripura Human Rights Commission for the year 2023. Number 3, the annual report of the Tripura Human Rights Commission for the year 2024. Number 4, the Tripura Land Revenue and Land Reforms, Diversion of Land Rules 2025. Number 5, the Tripura Land Revenue and Land Reforms, Allotment of Land, 10th Amendment Rules 2025. Number 6, the Tripura Land Revenue and Land Reforms, 19th Amendment Rules 2024 on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the audit report of Samagra Shiksha Tripura 2023-24 as required under section or provisions of Rule 2422 and 4 of General Financial Rules of JFR 2017 on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the annual report of the Tripura Human Rights Commission for the year 2023 as required under section 2A of Protection of Human Rights Act 1993 on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the annual report of the Tripura Human Rights Commission for the year 2024 as required under section 28 of Protection of Human Rights Act 1993 on the table of the House. Mr. Speaker, sir, I hereby give my notice of my intention to lay a copy of the Tripura Land Revenue and Land Reform in bracket diversion of the land bracket complete rules 2025 as required section 198 of the TLR and LR Act 1960 on the table of the House. Respected Speaker, respected Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the Tripura Land Revenue and Land Reforms in bracket allotment of land bracket complete again bracket 10th Amendment bracket complete rules 2025 as required section
198 of the TLR and LR Act 1960 on the table of the House. Respected Chairman Sir, I hereby give my notice of my intention to lay a copy of the Tripura Land Revenue and Land Reforms in bracket 19th Amendment, bracket Complying Rules 2024 as required section 198 of the TLR and LR Act 1960 on the table of the House. Now the business before the House is laying a copy of the Tripura Legal Metrology Enforcement Amendment Rules 2024 on the table of the House. Honorable Chairman, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Legal Metrology Enforcement within bracket Amendment within bracket Rules 2024 as required under subsection 5 of section 53 of Legal Metrology Act 2009. Now the business before the House is laying a copy each of. Number 1, the annual report of Tripura Industrial Development Corporation Limited for the financial year 2022-23. Number 2, the 56th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2020 to 2021. Number 3, the 57th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2021 to 2022. Number 4, the 58th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2022 to 2023. Number 5, the 43rd annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2022 to 23. And number 6, the annual report of the Tripura Jute Mills Limited for the year 2023 to 2024 on the table of the House. Honorable Chairman, sir, I beg to lay number 1, the annual report of Tripura Industry Development Corporation Limited for the financial year 2022 to 2023. Number 2, the 56th annual report of the Tripura Small Industry Corporation Limited for the year 2020 to 2021. Number 3, the 57th annual report of the Tripura Small Industry Corporation Limited for the year 2021 to 2021. Number 4, the 58th annual report of the Tripura Small Industry Corporation Limited for the year 2022 to 2023. Number 5, the 43rd annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2022 to 2023. And 6 number, the annual report of the Tripura Jute Mill Limited for the year 2023 to 2024 on the table of the House. Thank you, sir. Honorable members are requested kindly to collect the copies of the audit report, annual reports, rules from the notice office of the Tripura Legislative Assembly. সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস আন্ডারটেকিংস এর 55তম প্রতিবেদন সভায় উত্থাপন। এখন আমি কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস এর চেয়ারম্যান শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়কে কমিটির 55তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Chairman, sir, I, as the chairman of the Committee on Public Undertakings, and on behalf of the committee, the 55th report of the committee's report on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন এস্টিমেটস এর 61তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি কমিটি অন এস্টিমেটস এর চেয়ারম্যান শ্রী রামপদ চন্দ্র মহোদয়কে কমিটির 61তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য। Honorable Chairman, sir, I, the chairman of the committee on estimates, on behalf of the committee, beg to present the 61st report of the committee on estimates before the House. সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন পিটিশনস
যে 51তম সংবিধান সভা উপস্থাপন। এখন আমি কমিটি অন পিটিশনসের চেয়ারম্যান অভিষেক দেবরায় মহোদয় কমিটির 51তম সংবিধান সভা উপস্থাপন করার জন্য I, the chairman of the committee on petition, on behalf of the committee, beg to present the 51st report of the committee on petitions before the House. সভাপতি কার্যের জন্য কমিটি অন এথিক্সের প্রতিবেদন সভা উপস্থাপন করা। এখন আমি কমিটি অন এথিক্সের মানুষ রামপদ চন্দ্রের মধ্যে কমিটির প্রতিবেদন সভা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Chairman, sir, I, the member of the committee on ethics, on behalf of the committee, beg to present the report of the committee on ethics before the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় উপস্থাপিত কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, কমিটি অন এস্টিমেটস, কমিটি অন পিটিশনস, কমিটি অন এথিক্স এর প্রতিবেদনের প্রতিনিধিগুলির নোটিশ সহিত সংগ্রহ করে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের ৬টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 13টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। এই 13টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন কাঞ্চনপুর, কাকরাবন, নলছড়, ঋষিমুখ, প্রতাপগড় এবং কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় বিধায়ক সর্বশ্রী দিলীপ কুমার রিয়া, জিতেন্দ্র মজুমদার, কিশোর বর্মন, অশোক চন্দ্র মিত্র, রামু দাস, বিরজিৎ সিনহা মহোদয়গণ। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Mr. Chairman, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Legislative Assembly, I have reported in the House that current numbers of petitions signed by total inhabitants of areas under 60 Manjanpur, 30 Katon Sagora, 21 Nolsar, 37 Nishimuk, 30 Patapur, and 53 Equalation Assembly constituencies, duly provided by the honorable members of the respective areas, namely Sri Dilip Kumar Ria, Sri Jitendra Majumdar, Sri Kitu Barma, Honorable Minister, Sri Ashok Chandra Mitra, Sri Ramdas, and Sri Birjit Sinha for reconstruction of road, construction of accessibility, box culverts, community hall, metering and carpeting brick solid, CCE code, and installation of new electric transformers and deep well, etc. Thank you. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও সভাপতি উল্লিখিত পিটিশনগুলি বিবেচনা করে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভা পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। মাননীয় সদস্যগণ, এখন সভা কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স 9th Amendment Bill 2025, ত্রিপুরা বিল নম্বর 8 of 2025 পেশ করে বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Chairman, sir, the Tripura State Goods and Services Tax in bracket type amendment Bill 2025, the making of Tripura Bill number 8 of 2025, be considered and discussed. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্তরিত প্রস্তাবটি ফুটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স 9th Amendment Bill 2025, ত্রিপুরা বিল নম্বর 8 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন না বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই কমিটি সভাপতি সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। যেহেতু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় অর্থমন্ত্রী এনেছেন, এখন এটা সারা দেশে খুব চর্চা হচ্ছে, পজিটিভ চর্চা। তো যেহেতু চর্চা হচ্ছে, এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব জিএসটি Chairman, sir, আমাদের মিনিস্টার বলেন জিএসটি নিয়ে কিছু বলার জন্য। উনিও বলেন যে সারা ভারতবর্ষের মধ্যে জিএসটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, জিএসটি রিফর্ম
মাধ্যমে সবাইকে আমি অবগত করতে চাইছি যে আমরা জানি যে জিএসটি যে মডেল সেটা কিন্তু মানে আগে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার সীতারামন জিএসটি কাউন্সিলের সাথে মিটিং করার পর যখন একটা 5 মেইন মডেল তৈরি করেছে, অর্থাৎ 5টা স্টেপ সবাই জানি একটা হচ্ছে 0%, একটা হচ্ছে 5%, এরপর হচ্ছে 12%, একটা হচ্ছে 18%, আর একটা হচ্ছে 28% প্লাস সেস। কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখেছি তখন যখন জিএসটি হলো এটা নিয়ে কিন্তু ব্যবসায়ী মহলে ট্রেডার্স বা যারা গ্রাহক আছেন তাদের মধ্যে একটা কনফিউশন যে আমাদের যে গুডস যেটা সেই গুডসটা কোন জায়গায় করবে এটা বিরাট কনফিউশন। এবং এটা নিয়ে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর বারবার আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার মহোদয় বারবার বলছেন যে আমরা প্রথম যেহেতু এত বছর স্বাধীনতার পরে যে একটা আমরা ইনডাইরেক্ট ট্যাক্স সেই ট্যাক্সটা আমরা লাভ করছি, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমরা এটাকে পরিবর্তন করতে, কিন্তু সেই বিষয়টাই এখানে আজকে আমরা দেখলাম যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 15 অগাস্টে লালকেল্লা থেকে উনি বলেছেন যে আমি আপনাদেরকে দিওয়ালি উপলক্ষে একটা গিফট দেব, নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। এবং জিএসটি সম্পর্কে এরকম একটা গিফট দেবেন আমরা কিন্তু ভাবতে পারি। এবং আমি অত্যন্ত খুশি যে আমাদের যে মাননীয় যে আমাদের ফিনান্স মিনিস্টার জিএসটি কাউন্সিলের মিটিং এ উনিও সেখানে গিয়েছিলেন, 56th মিটিং অফ জিএসটি কাউন্সিল। সেখানে এই ডিসিশন হল এবং কি বলেন যে নেক্সট জেনারেশন জিএসটি অর্থাৎ এতগুলো স্ল্যাব সেটাকে মেইনলি 2 স্ল্যাব, সেই 2 স্ল্যাব মানে কি অর্থাৎ 5% and 18%, আর হচ্ছে 40% বাড়িয়ে দিয়েছে। এবং 40% যেটা এগুলো সিন গুডস বা লাক্সারি গুডস তার জন্য এতে করে একটা বিরাট ক্রান্তিকারী আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে নেতৃত্বে আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার যেভাবে এটা ঘোষণা করেছেন। আমি এখানে যারা বিধানসভা ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এটা সব মানুষের জন্য এটা অত্যন্ত লাভজনক এই ব্যবস্থাটা উনি করেছেন, কমন ম্যান যারা আছেন। এবং এতে করে ইজ অফ ডুইং বিজনেস আমরা বলি, এতে করে সবার জন্য এখানে ইজ অফ ডুইং এর বিষয় দাঁড়িয়েছে, খুব ইজি হয়ে গেছে, ইনক্লুডিং স্মল ট্রেডস এন্ড বিজনেসম্যান। এবং আমাদের এটা লাগু হয়েছে 22 তারিখ থেকে, মানে গতকাল থেকে লাগু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে উনি গতকালই আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন এবং আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয়। কারণ সবাই জানি যে এই 22 তারিখে কিন্তু দিয়েছিলাম, তো কাকতালীয় বিষয়। কিন্তু আমার মনে আছে যখন পুজো দিয়ে উনি এসে জিজ্ঞেস করছিলেন যে জিএসটি को लेके क्या तो क्या कर, তো আমাদের তো পার্টির কিছু কার্যক্রম আছে, আমাদের সেই কার্যক্রম অনুসারে আমাদের সরকারের তরফ থেকে আমরা কিছু কার্যক্রম দিয়েছি যে সাধারণ মানুষের কাছে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করি যে আপনারা, কারণ এটা তো আমরা ধরে নিই অনেক সময় যে আমি করে দিয়েছি, কিন্তু যারা বেনিফিশিয়ারি বা বেনিফিট পাচ্ছে বেনিফিট সব মানুষ কিন্তু বেনিফিট। তো আমরা বললাম আজকে তো আমাদের মানে কয়েক জায়গায় অনেকে গেছেন, কিন্তু আগামীকাল থেকে আমরা এটাকে পুরোদমে আমরা করব। এবং এই যে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স সেটা করার সুবাদে এই যে স্ল্যাব
আমি তো 5 স্টেপ আমি বললাম, তাতে করে অনেক সুবিধা হয়ে গেছে। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি অবগত করতে চাই, তবে মাননীয় প্রধানমন্ত্রী কত রকমের কথা আমাদের বলেন এবং যা বলেন তাই বলেন। কি বলছেন? ওয়ান নেশন ওয়ান ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এর সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি, যে কোন জায়গায় যাবো একই এই ইনডাইরেক্ট ট্যাক্স সেটা হবে, জিএসটি একই ব্যবস্থা হবে। তাতে করে আমরা দেখলাম যে কমন ম্যান, ফার্মার্স, এমএসএমই, উমেন, ইয়ুথ এবং মিডল ক্লাস ফ্যামিলি তারা কিন্তু এই সুবিধা পাবে। তাতে করে আমাদের দেশের যে ইকোনমিক্যাল যে স্ট্যান্ডিং সেটা কিন্তু আরো বেশি মজবুত হবে, এটা নিশ্চিত। এবং আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে 11 বছর আমাদের দেশ চলছে, এই 11 বছরে আমরা দেখতে পেয়েছি স্টেবিলি যেভাবে ন্যাশনালাইজেশন এবং ডিজিটালাইজেশন মাধ্যমে আজকে আমাদের দেশের অর্থনৈতিক যে উত্থান ভারতবর্ষের হয়েছে, যেখানে 11 পজিশন ছিল সারা পৃথিবীর মধ্যে, সেই জায়গায় আছে 4 পজিশনে চলে এসেছে। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের যে বিকশিত ভারত 2047 উনি টার্গেট দিয়েছেন যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার সেটা আমাদের করতে হবে। আমরা সেই প্রতিটা রাজ্য যদি না হয়, স্ট্রেংথেনিং না হয়, তাহলে দেশ তো সম্ভব না। তো সেই জায়গার মধ্যে আমরাও কিন্তু ত্রিপুরা থেকেও আমরা এই বিকশিত ত্রিপুরা 2047 আমাদের ক্যাবিনেটে আমরা পাস করেছি। এবং এই যে টার্গেট দিয়েছে, আমি একটা বই আমি পড়ছিলাম, সেখানে বিকশিত ভারত সম্পর্কে, এটা কিন্তু কথা না, যে এলএসপি দিয়েছে, সে এলএসপি বলছে যে এই যে 30+ যে ট্রিলিয়ন মার্কিন ডলার সেটা কিন্তু মুখে না, এমনও হতে পারে একটি বেশি হয়ে যাবে। এলএসপি বলছে সম্ভব। এবং এমনও একটা জায়গায় আমি বলছিলাম, বলছে যে 2050-তে এটা এরকম জায়গায় যাবে আমাদের ভারতবর্ষের অর্থনীতি, যে যেটা সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থানে আমাদের ভারতবর্ষ চলে যাবে। এই বিষয়গুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, যে এক ভারত শ্রেষ্ঠ ভারত। এবং আমরাও বলছি আমাদের প্রতিটা রাজ্য, আমরা ত্রিপুরাতেও বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু আমরা আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয় আমাকে একটা কাগজ ধরিয়েছিলেন, এবং আজকে এই বিধানসভাতে আমি বলতে দ্বিধার কথা না, আমাদের এই বিষয়ে আলোচনা খুব প্রয়োজন। এখানে এইসব ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আমাদের মাননীয় বিধায়ক, আমার খুব পুরনো পরিচিত গোপালবাবু আছেন, উনি একদম মানে স্পেশালিস্ট, উনি জানেন, বুঝেন। এখন অনেক সময় বলতে পারেন যে মাননীয় মন্ত্রী আমাকে সব জায়গা থেকে রিপোর্ট নিয়ে ত্রিপুরার কি হচ্ছে, আমি এই ডাটাটা দিয়ে আমার কথা বলা শেষ করবো। যে যদি আমরা মিল্কের কথা বলি, যেটা জিএসটি আগে লেখা ছিল, সেই 5% থেকে এখন এই যে 22 তারিখ থেকে লাগবে নীল হয়ে গেছে। তাহলে এর সাথে যুক্ত যত যারা আছেন, কৃষক থেকে আরম্ভ করে সবাই, বিক্রেতা থেকে, তাদের কিন্তু লাভবান হবে, গ্রাহকদেরও লাভবান হবে। মিনারেল ওয়াটার আমরা সবাই খাই, মিনারেল 18% ছিল, সেখানে এটা কোথায় গিয়ে দাঁড়ালো 5%। এই যে আমাদের রিফর্ম পারফর্ম, আমাদের প্রধানমন্ত্রী যে বারবার কথাটা বলেন রিফর্ম এন্ড পারফর্ম, সেই পারফরমেন্সের মাধ্যমে 12% থেকে 5% হয়ে আগরবাতি আমাদের রিলিজ বিষয় থেকে উঠলে পুজো দেওয়ার সময় আমরা এটা দিয়ে তারপরে বেরোতে হবে। 18% ছিল, সেখান থেকে এটা 5% ছিল। আমাদের হেয়ার অয়েল, মাথায় যে তেল দিয়ে বুঝাই না এখন তেল দেন কিনা, তো যাই হোক বেঁচে গেলে। তো হেয়ার অয়েল 18% থেকে 5% করে এই লাভ থেকে আপনি মিস করবেন। টুথপেস্ট আপনি তো জানেন, সবাই ইউজ করতে হয়, 18%, সেই 18% থেকে সেটা হয়ে গেল কত 5%। আমাদের
যে নন কিং এবং অন্যান্য যেসব যে বিষয় আছে এখানে নন কিং দ্বারা এই ধরনের যে দ্রব্যগুলো আছে সেইগুলো ছিল 12% থেকে 18%, সেইগুলো কি হয়েছে 5% চলে এসেছে। আমাদের সোপ আমরা সাবান ব্যবহার করি, সাবানের 18% ছিল, সেটা 5% চলে এসেছে। ফুটওয়্যার আমাদের জুতো পরি সেগুলো 5% আপ টু 1000 ছিল আগে, সেখানে 18% অ্যাবাভ 5% থেকে 18% অ্যাবাভ ছিল, 5% আপ টু 1000 18% অ্যাবাভ ছিল। সেই জায়গায় আছে 5% আপ টু 2500 এর জুতো যদি হয় কমে গেল, আর তার উপরে যদি হয় তাহলে 18% অ্যাবাভ। এলপিজি স্টোভ 18% থেকে 5%, স্কুল ব্যাগ আমাদের ছেলে মেয়েদের খুব প্রয়োজন 12% থেকে 5% নিলেও হবে। আমাদের যে কোকোনাট ডিসি কোটেড কোকোনাট সেটা যেটা আছে একই রয়েছে 5%। চকলেট ইত্যাদি সেগুলো 18% থেকে 5% হয়েছে। আমাদের পেস্ট, তারপর আপনার ম্যাকারনি নুডলস সেগুলো 12% থেকে 18% থেকে 5% হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো যেমন 20 লিটারের বোতল যদি হয় সেটা 12% থেকে 18% ছিল আগে, সেটা 5% হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার প্যাক ইন 20 লিটার বোতল আগে 12% থেকে 18% সেটা 5% হয়েছে। ওয়াশিং মেশিন 28%, 18% ছিল, 28% বা 18%, সেই জায়গায় এটাকে 18%, 28% ছিল, সেটা 18% হয়েছে। মেডিকেটেড, সেখানে মেডিকেটেড হেলথের যেসব বিষয়গুলো আছে এখানে ডায়াগনস্টিক যে এজেন্টগুলো আছে সেগুলো 12% থেকে 18% ছিল, 5% হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছিল যে অনেক দাম নাকি ওষুধের বেড়ে গেছে, আজকে কিন্তু দেখুন অনেকটা কমে গেল। আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা, আদার সেটা 5% থেকে 12% ছিল, আজকে এটা 5% বা নীল হয়ে গেছে। স্যানিটারি ন্যাপকিনস সেটা 12% থেকে 18% ছিল, এখন 5% হয়েছে। আমাদের অন্যান্য যেসব এগ্রিকালচারের যে সরঞ্জাম আছে সেখানে ট্রাক্টর থেকে আরম্ভ করে ইত্যাদি 18% থেকে 28%, এটা 5% হয়েছে। আমি মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে আমি একটা খুশির বার্তা আমি দিলাম যে এখন থেকে আরো এগ্রি যে আমাদের অনেক বাড়বে ট্রাক্টর বা মানুষ কৃষি থেকে আরো দিচ্ছে। এখানে ওয়েজিং মেশিনারি যেগুলো আছে এবং আদার ইলেকট্রিক্যাল মেশিন সেগুলো 18% ছিল আগে, এখন 5% হয়েছে। ফার্টিলাইজার 5% থেকে 12% ছিল, সেটা এখন 5% হয়ে গেছে। ফার্টিলাইজার ফসফরিক অ্যাসিড 18% ছিল, 5% হয়েছে। এবং এই ধরনের স্যান্ড ফ্লাই এর ব্লক সেগুলো 12% থেকে 18%, 5% হয়েছে। সিভিং মেশিন সেগুলো 18% ছিল, 5% হয়েছে। আর দুটো বলে আমি শেষ করে দেব। এবং আমাদের ব্যাম্বো ফার্নিচার আমাদের জন্য এটা খুব প্রয়োজন, সেখানে ত্রিপুরার জন্য খুবই প্রয়োজন, সেখানে 18% থেকে 28% ছিল, সেটা 5% হয়েছে। আর হ্যান্ডিক্রাফট 12% ছিল, সেটা 5%। আমি এই যে বিষয়গুলো আপনার মাধ্যমে আমি এই সদনে আমি রাখলাম, আমি আশা করি আমাদের জিএসটির যে রিফর্ম হলো তো আমাদের ভারতবাসীর জন্য অত্যন্ত এটা প্রয়োজনীয় বিষয়, বিশেষ করে ত্রিপুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুইটা লাইন বলছি। আপনাদের প্রত্যেকে আসলে দিল্লি জানেন কি আমার বিলের কিন্তু বাকি পোর্শনটা বাকি আছে, কমপ্লিট করিনি, এই বিলটা কমপ্লিট করিনি, তারপর বলবেন আপনি। ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এর বাকি পোর্শনটা হচ্ছে, আমি বিলের ধারাগুলি বলে দিচ্ছি। চেয়ারম্যান স্যার উনি যদি বলেন বিল পাস হওয়ার পরে বলবেন কেন, বললে আপনি কি এই সম্বন্ধে বলবেন? এটা হয় না, বিল পাসের আগে ডিসকাশন। আপনি কি এই সম্বন্ধে বলবেন? এই সম্বন্ধে বলুন। আচ্ছা, মিস্টার চেয়ারম্যান স্যার, এখানে যে বিলটা এনেছে মাননীয় অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার, ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 9th Amendment Bill 2025, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ইলেভেন্টলি নেশন ওয়াইজ। এখানে
যেটা কমিয়েছে সে ব্যাপারে তো কাউন্সিলর রাখতে পারে, কিন্তু ট্যাক্স সিভিং এই ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এটা 2006 সালে ইউপিএ গভর্নমেন্টের সময় প্রথম ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিল, কিন্তু বিরোধীতে আপত্তি সত্ত্বে সেটা তুলে নেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন ট্যাক্স কমিয়েছে, সত্যি ট্যাক্সটা যখন কমেছে মানুষের খুব ভালো হবে, কিন্তু একটা কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী নবরাত্রি কালকের থেকে শুরু হয়েছে, ট্যাক্সটা ইন্ট্রোডিউস হয়েছে 20 তারিখ উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যার ফলে সব ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কিন্তু আমি বলবো স্যার, আই নিড টু বি অ্যাপ্রোটাইজ টু দ্য হাউস, যে কিছু মনে করবেন না মুখ্যমন্ত্রী করে বক্তব্য রাখা ঠিক নয়। আমি বলবো পেট্রোল ডিজেল এটাও যদি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হতো আমরা ভালো রাখি, কারণ এর মধ্যে স্টেট ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সটা ট্যাক্স ডিউটিটা এটা প্রায় 35 থেকে 40টা, এটা যদি বাদ যায় তাহলে আমরা ইন অ্যারাউন্ড 70 রুপিস পেট্রোলটা পেয়ে যাবো, তাহলে এটা হলো ভালো হতো, আরো ভালো। আমি যেটা বলছি যে মাননীয় অর্থমন্ত্রী যে জিএসটি যে অ্যামেন্ডমেন্ট এনেছেন, এটা বইটা অ্যামেন্ডমেন্ট পোর্শনটা এনেছেন, বইটা পাওয়া দুষ্কর, আমি কালেক্ট করেছি, যদিও এটা ফার্স্ট এডিশন। এখানে সেকশন আমি 10 আমি বলবো, এখানে প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ এনি অর্ডার demanding penalty without involving demand of any tax, no appeal shall be filed against such order unless a sum equal to 10% of the said penalty has been paid by the appellant. এটা একটা আমি আনছি, আমি কয়েকটা সেকশন বলিনি স্যার। another section 112 112 provided that in the case of any order determining penalty without involving demand of tax, no appeal shall be filed against such order unless they equal to 10% of the said penalty in addition to the amount payable under proviso to subsection 6 of section 107 has been paid by the appellant. এখানে আরেকটা হলো স্যার, আফটার 122 পরে 122A হয়েছে, এখন ইনসার্টেড another section 122B. এটা কি স্যার? You are a lawyer, you will understand. রতন বাবু এবং another আপনার কথা বলেন। বলতে চাইছেন, আমি বুঝতে পারছি স্যার। Notwithstanding anything containing in the act where any person referred in clause B of subsection 1 penalty for the section 148A act in contravention of the provision of the said section, he shall in addition to any penalty under chapter 15 or the provision of this chapter be liable to pay a penalty equivalent to amount of 1 lakh rupees or 10% of the tax liable on such goods whichever is higher, মানে মিনিমাম 1 লাখ পেনাল্টি দিতে হবে যদি অ্যাপিল করতে চাইবে। আমি যেটা বলছি স্যার, এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, প্রধানমন্ত্রী তো স্যার 5% দুইটা ডিজিটে নিয়ে এসছেন, 5% and 12%, ঠিক আছে, প্রশংসনীয়। আমি আগেই বলেছি পেট্রোল ডিজেলটা যদি এটার মধ্যে জিএসটির মধ্যে নিয়ে আনে তাহলে আমাদের দ্রব্যগুলো অনেক কমে যায়। আমি যে কথাটা বলছি স্যার, এই যে জিএসটি অ্যামেন্ডমেন্ট তাড়াহুড়া করে করছে, একটা লোক যদি একটা ট্রেডার বিজনেসম্যান 1 লাখ টাকা দিয়ে পেনাল্টি যদি ও অ্যাপিল করতো, সেই টাকাটা আমাদের থেকে ও তো বাড়ি থেকে এনে দেবে, জিনিসপত্রের দাম বাড়বে।
এখানে মাননীয় অর্থমন্ত্রী এটা পেশ করেছে। আমার মনে হয় স্যার, ইউ নো পেনাল প্রভিশন is a quasi-criminal. It cannot be imposed without being heard. আপনাকে দেখে যদি আলোচনা না করে বা আপনার appearance না নিয়ে এটা করা যায়, it is a penal provision. It has been already, it is the direction of the Supreme Court also. এখানে আমি বলবো এটা আমরা পাস করতে রাজি, এখানে মেজরিটি আছেন। কিন্তু I will request to the Honorable Chief Minister and Finance Minister, including all the learned member of the House, যে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে সুন্দর করে আচ্ছা আমার এই যে সমনষ্ট স্যার অল পার্টি মিটিং জেনারেল অর্থমন্ত্রী, তেলেঙ্গানার অর্থমন্ত্রী, আমাদের যে অর্থমন্ত্রী, ভারতবর্ষের সব অর্থমন্ত্রী বসে রাত 11টা অনেকক্ষণ আলোচনা করে সর্বসম্মতি আলোচনা চলে, আলোচনা চলেই নাই। মুখ্যমন্ত্রী বলেছে কেন? অ্যাপ্রাইজ করার জন্য। আমি একটা কথা বলছি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আমি একটা কথা বলছি, আমি এখানে বলছিলাম সেকশন ওয়াইজ, ওনার যদি কোনো বক্তব্য থাকে উনি নিশ্চয়ই বলতে পারবেন, উনি তথ্য সম্রাট। আমি যে কথাটা বলছি, ইট ইজ মাই অ্যাপিল টু দ্য হাউস, ইট ইজ মাই অ্যাপিল থ্রু ইউ, যে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে সুন্দরভাবে আনেন, সো দ্যাট জেনারেল পিপল শুড নট বি প্যারালাইজ। এর জন্য আমি বলছি, না করলে না করে আপনারা পাস করেন, আমাদের ডিসিশন নোট রইল। এখন কথা হলো স্যার, এটা প্রথম কথা হলো বাজারে স্যার এটা 9th অ্যামেন্ডমেন্ট, তার আগে 8th অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে আমাদের অ্যামেন্ডমেন্ট যে বিলটা দেওয়া হয় তার সঙ্গে লেটেস্ট বইটা দিয়ে দিলে খুব ভালো। স্যার আমি আপনাকে অনুরোধ করছি, 10 মিনিট হয়ে গেছে, আপনার টাইম ওভার, বসুন। 10 মিনিট হয়ে গেছে তো আপনার টাইম ওভার, বসেন, আপনি বসুন। বুঝতে পারছি সবাই, আপনি বললেন তো, আপনি তো বলেছেন, না বলেছেন তো, আপনি 10 মিনিট দিয়েছি আপনাকে, বসুন বসুন, অন্যরা বলবে, মিনিস্টার সাহেব বলবেন, আপনার প্রশ্নের জবাব দেবেন তো, আপনি বসুন প্লিজ, প্লিজ বসুন, প্লিজ বসুন, বসুন, হয়ে গেছে আপনার টাইম হয়ে গেছে। মাননীয় মন্ত্রী কি কিছু বলবেন এই ব্যাপারে? আপনি 5 মিনিটের মধ্যে শেষ করুন। মাননীয় চেয়ারম্যান স্যার, কিছু জিনিসের দাম কমেছে, এটা তো অস্বীকার করতে পারবো না, নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলোর তো সেভাবে দাম কমবে। আপনারা জানেন যে এই ট্যাক্স, এই ট্যাক্স, জিএসটি এগুলোতে জর্জরিত, ভারতবর্ষের মানুষ জর্জরিত, পার্লামেন্টের ভেতরে বাইরে সর্বত্র আন্দোলন করেছে। নোয়াখালী ভাষায় যদি একটা বলি যে মানুষের শেষিয়াল আছে, নোয়াখালী ভাষায় একটা কথা আছে যে মানুষের শেষিয়াল আছে। একটা সরকার কি ধরনের, আপনি সরষের তেল ওই তার উপরে তো জিএসটি, ঔষধ 5 টাকার ট্যাবলেট এখন 20 টাকা, এক একটা জীবনদায়ী ওষুধ কি পরিমাণে দাম বেড়েছে চিন্তা করা যায় না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে সেখানে তো জিএসটি নেই। লং এর কিলো কত জানেন? 3000 টাকা হচ্ছে লং এর কিলো। ভারতবর্ষের মানুষ ন্যাপকিনের কথা বলেছেন, চকলেটের কথা বলেছেন, আমার একটাই ভালো লেগেছে, সেটা হচ্ছে ফার্টিলাইজারের দাম কমেছে, কৃষকরা উপকৃত। আর তো সাধারণ মানুষের কি উপকারে আসবে? কিন্তু ভোজ্য তেল, দানা শস্য, তারপরে পেট্রোল, তারপরে স্যার একটু কমে স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, হোটেলে যে একটু খাইতে, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, হোটেলে খাইতে গেলে আমি বলছি, আপনি একটু বলতে গেলেন, আমি 1 মিনিট হোটেলে যে একটু শান্তিতে খাইতে যাবো, মাননীয় চেয়ারম্যান সাহেব, 100 টাকা। মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের বক্তব্য হচ্ছে যদি জিএসটি যে করেছে, যদি রাজ্যের আপামর মানুষের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে সেটা কি সমর্থন করছে না করছে না, সংসদে ভূমিকা করছে কিনা বলে দিতে বলুন। এত কথা বলে লাভ নেই। আমার একটা কথা, এটা হচ্ছে উনি যে বলছেন
মেডিসিনের ব্যাপারে যে রেটটা উনি বলছেন যে মানুষ ক্রয় করতে পারছেন না। আমি বলছি তো, আপনি শুনুন না। আরে মাননীয় সদস্য, শুনুন না, আপনি শুনুন না। নরেন্দ্র মোদীজি যশস্বী আপনি বলবেন, দেশের মানুষের কথা মাথায় রেখে এবার আমাদেরকে, সারা ভারতবাসীকে, আপনাকেও এটা উপহার দিয়েছেন। কি আপনি বলছেন ওষুধের দাম অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে মানুষ কিনতে পারছিল না। এখানে দেখুন 12 থেকে 18% ছিল, কত করেছেন 5%। এরপর আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে নীল, কোনো জিএসটি লাগবে না, কোনো মানে পার্সেন্টেজ লাগবে না, বুঝলেন? তথ্য ভিত্তিক কথা বলুন। তাহলে এই যে জিএসটি কম করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সোজা ভাষায় বলুন না, এটাকে সমর্থন করেন কিনা? যে কম দাম হলো, জিনিসের দাম যে কমলো, এটাকে আপনি সমর্থন করতে পারেন কিনা বলুন। জনগণের যে লাভ হবে এটা সমর্থন করেন কিনা, এটা বলুন। দিনের পর দিন জিএসটি বাড়িয়েছে তো নরেন্দ্র মোদী, তো এই সরকারটাই তো বাড়িয়েছে। এখন আমি 100 টাকা বাড়িয়ে 5 টাকা কমিয়ে দিয়ে বাহাদুরি নেব? ভারতবর্ষের মানুষের মাথায় এত এখন না, মানুষ এখন অনেক সচেতন, মানুষ ভীষণ সচেতন। আপনি 100 টাকা বাড়াবেন, তারপরে 20 টাকা কমিয়ে দিয়ে বলবেন হাতের তালি দাও সবাই। মানুষ এখন অনেক সচেতন, আমরা খুশি হতাম। গল্প করতে আমরা খুশি যারা আমি একটা কথা বলি আপনাকে, কথা হচ্ছে আমাকে বিল আমরা কনসিডারে পাঠিয়েছি, সেটা বলেছে, ব্যাখ্যা করেছে। এখন রাজ্যের মানুষের যখন উপকার হবে, তখন মিস্টার গোপাল বাবু, মাননীয় সদস্য মাননীয় দীপঙ্কর বাবু এটাকে সমর্থন করতে সেটা কিন্তু কষ্ট করছে না। আমার বক্তব্য এবার বলি, শোন এক মিনিট। এখন প্রশ্ন হচ্ছে গত 3রা সেপ্টেম্বর এই দেশের সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। আমার দুঃখের বিষয় সেখানে বলতে হচ্ছে আজকে, কারণ জিএসটি পাস করতে, এই বিল আজকে এখানে পাস করতে হয় নিয়ম অনুযায়ী। তো এখানে আমরা দিয়েছি, সাবমিট করেছি। আলোচনা অবশ্যই রাখবেন, আলোচনা রেখেছেন মাননীয় সদস্য গোপাল বাবু রেখেছেন, দীপক বাবু রেখেছেন। প্রশ্ন হচ্ছে যে 3রা সেপ্টেম্বর দেশে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির নেতৃত্বে এই দেশের কোন অর্থমন্ত্রী সেখানে বাকি ছিল না। যারা মাননীয় মুখ্যমন্ত্রীরা অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তারা উপস্থিত ছিলেন, বাকি সমস্ত অর্থ। এর মধ্যে বিশেষ করে যেখানে কর্ণাটকের মাননীয় অর্থমন্ত্রী উনি আলোচনা করেছেন দীর্ঘক্ষণ, কেরলের যিনি অর্থমন্ত্রী তিনি আলোচনা করেছেন, পাঞ্জাবের অর্থমন্ত্রী আলোচনা করেছেন, এরকম বেশ কয়েকটি রাজ্য আলোচনা করেছে এবং বিভিন্ন ভাবে আলোচনার পক্ষে বিপক্ষে ভালো মন্দ। তখন এক বাক্যে দেশের সমস্ত অর্থমন্ত্রী যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় এবং দেশের অর্থমন্ত্রীর এই নেতৃত্বে মিটিং এ যেভাবে দেশের এই যে টোটাল এই যে রিফর্ম হলো, যে এই মানে জিএসটি রিফর্ম হয়েছে, 28% থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, উইথড্র, এটা অ্যাবলিশ হয়েছে। তো 5% আর 18% সীমাবদ্ধ, 12 আর 28 উঠে গেছে। এখন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একদম প্রত্যেকটা যে সাধারণ জনগণ যে নিত্য নৈমিত্তিক যে সমস্ত দ্রব্যের প্রতিদিন মানুষকে কিনতে হবে, সেই জিনিসগুলো 12% থেকে 5% এসেছে। যে জিনিস 28 ছিল সেখানে 18 এসেছে, যেখানে 12% ছিল সেখানে 5 এসছে। আজকে মেডিসিনের গল্প বলছে, জীবনদায়ী অনেক ওষুধের টোটালি জিএসটি ফ্রি করে দিয়েছে এবং সমস্ত মেডিসিনের টোটাল 5% এসে দাঁড়িয়েছে। দেশের 60% 62% মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত এবং তাদের ক্ষেত্রে সেখানে সমস্ত 12% কিংবা সমস্ত কিছু কমিয়ে 5% নিয়ে এসছে, 28% সেখানে অন্যান্য চলে এসছে 18%। তো এই সমস্ত বলার পরেও সমস্ত রাজ্যের যারা অর্থমন্ত্রী ছিলেন তারা সর্বসম্মতিক্রমে, এরকম না যেখানে এরকম বিতর্ক যেখানে দাঁড়িয়ে বলার চেষ্টা করছে এরকম নয়, বলা আলোচনা করেছে। আলোচনা হবেই, এত বড় সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নিচ্ছেন, এটা আলোচনা করতে আমার জানতে হবে।
এবং সমস্ত কিছু কমাতে মানুষের কাছে তাদের নিত্য নৈমিত্তিক যে তাদের এই যে মানে খরচ করা, এতে তাদের কাছে অনেক সুবিধা। আমি 100 টাকা বাজারে নিয়ে যাবো, আগে আমার যেখানে 18% ছিল ম্যাক্সিমামে 28% ছেড়ে দিলাম, সেখানে আমাকে 82 টাকা বেশি খরচা করতে আমি পাবো না। এখন কি হচ্ছে, কমিয়ে 5% করেছে, কোথাও 12% 5% করেছে। তো আমি কতটা, মাত্র 5% টাকা বাদ দিলে আমি টাকাটা খরচ করতে পারবো। তো এই যে জিনিসগুলো, এটা সারা রাজ্যের, আমাদের রাজ্যের মানুষ এই জিএসটির কারণে আজকে মানুষের যথেষ্ট সুবিধা পাচ্ছে। এখানে কোন রকম বিতর্কিত বক্তব্য না রেখে সেখানে সমর্থন করাই সকল একটা যথেষ্ট ভাবে জনপ্রতিনিধিত্ব করছে, এবং সেটা করলে পরে মানুষ খুশি হবে। আজকে সব মানুষ শুনছে যে জিএসটি নিয়ে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সিদ্ধান্ত আছে, আমরা এখানে বিধানসভায় আমরা পাশ করবো যে দিচ্ছি, সেখানে বাকি বিতর্ক তুলছে। কেউ বলছে ওষুধের দাম 3-5 আরে আমরা আজকে 23শে সেপ্টেম্বর কথা বলছি, এখানে 23শে সেপ্টেম্বরে কথা বলছি। 22শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিলেন, শুরু হয়ে গেছে, এখানে সমস্ত গেছে। আজকে 23 তারিখে বসে আমরা বলবো আরো ওই 6 মাস 1 বছরের কথা, এতে রাজ্যে মানুষের পেট ভরবে না। মানুষকে বোকা বানানোর যে চক্র চলছে সারা জীবন ধরে, ওইগুলো অভ্যাসটা থাকতে পারেনি, তাই জন্য এবার বলছে। নাম্বার 1, যেখানে যেখানে মাননীয় সদস্য গোপাল বাবু বলেছেন সব খুঁজে উনি পেয়েছেন ভালো জায়গা, কি পেয়েছেন? 10ই এডভোকেট জেনারেল ডাইনাল পেয়েছেন। আমি বলে দিই জরিমানা আগে কি ছিল, আমি সংক্ষিপ্ত, আমি আপনাদের ডিটেল করতে পারবো। সেখানে আগে জরিমানা ছিল কিসে? আগে জরিমানা ছিল যে ট্যাক্স, কথাটা আমি ক্লিয়ার করি, ট্যাক্স প্লাস পেনাল্টির উপরে, ট্যাক্স প্লাস পেনাল্টির উপরে 10% সেখানে আপনাকে এই অ্যাপিল টু সেখানে দিতে হতো ট্যাক্সটা। আর এখন কি করেছে, শুধুমাত্র পেনাল্টির উপর 10% থাকবে, ট্যাক্সের উপর থাকবে না। আরে ওই বিশেষজ্ঞের মত দিছে না তো। আমি আপনাকে বলি, আপনাকে আপনি শুনুন ভালো করে, আগে ট্যাক্স প্লাস পেনাল্টির উপরে 10% ছিল, এখন শুধুমাত্র পেনাল্টির উপরে 10% থাকবে। একটা রাহুল গান্ধী জিগাই সমর্থন করছে, আপনি থাকবেন ভাই। এবং সেকশন 12 এই বিলে রাখা হয়েছে কি, যদি ঘুরতে কোন যদি এখানে এখন ট্যাক্স অমান্য করলে যে সিস্টেম যদি ল চলে তবে সেটা লাগু হবে। আমি হ্যাঁ, এবং এই হচ্ছে আপনার যেটা উঠেছেন এটা। আর রাজ্যের আরে আপনি বলবেন আপনি কি বলছেন, আমি আমারটা আপনি বলেছেন সেই মুহূর্তে দিচ্ছি আপনাকে। আপনি যদি তা তো সন্তুষ্ট না হন, আপনাকে দিল্লি পাঠাতে। কর্ণাটক ও তেলেঙ্গানার অর্থমন্ত্রী তোমার মত দিছে না? এই রাজ্য সরকারের আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যান সাহেবকে, মাননীয় গোপাল বাবুকে কর্ণাটকের রাজ্য সরকারের খরচে পাঠানো, এবং সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে, উনি বুঝে আসো ওনার এখানকার অর্থমন্ত্রী কি বলেছিল। তবে বোধহয় এখানে আমাদের সময় কম নষ্ট হবে এবং রাজ্যের মানুষের উপকার হবে, নাহলে অতই ভাবে কর্তব্য করছে। হ্যাঁ, আমার বক্তব্য উনি যেটা বলেছেন 122 মাননীয় বলতে দিন না।
হ্যাঁ, আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা শুধু পার্টিকুলার একটা কমিউনিটি না, হোল আমাদের যারা সিটিজেন আমরা সবাই আমাদের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার।